গোপালগঞ্জের মতো জায়গায় আসলে ছোটোখাটো হামলাই হয়েছে। আসলে গোপালগঞ্জে যে হামলাটা সমন্বয় করা হচ্ছিল সেটা হলো এনসিপির নেতাদেরকে মেরে ফেলানো। তাদের প্রথম টার্গেট ছিল এনসিপির নেতাগুলোকে মেরবে। আর তারপরের যে কাজটা ছিল যে যখন মাজারে আক্রমণ হবে আক্রমণটা প্রতিহত করার জন্য। ধন্যবাদ আপনাকে। আর ধন্যবাদ কালবেলাকে, প্রচণ্ড প্রভাবশালী পত্রিকা এবং যথেষ্ট আলোচনা কিছুটা সমালোচনার কালবেলাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করলেন সেটা হলো গোপালগঞ্জে আসলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাকে দেখানো হয়েছে। আসলে অ্যাঙ্গেলটা ছিল একই। আমি সকাল 10টায় সেখানে গিয়ে বসি এবং এনসিপির প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত যথেষ্ট ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমি সেখানেই বসে থাকি। আসলে অ্যাঙ্গেল আমার একটাই ছিল। আর আমাকে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে এটা গুজব লীগের পক্ষ থেকে দেখানো হয়েছে। আমাকে যারা আপনারা জানেন যে পলাতক যে স্বৈরাচারীদের এখন সর্বোচ্চ বড় যে হাতিয়ারটা হচ্ছে সেটা হলো মানুষের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো, সরকারের বিরুদ্ধে, এবং এটাতে তারা যথেষ্ট টাকা পয়সা খরচ করে মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্যে। আসলে আমার অ্যাঙ্গেলটা আসলে একই জায়গায় ছিল। দেখেন, গোপালগঞ্জের মতো জায়গায় আসলে ছোটোখাটো হামলাই হয়েছে। আসলে গোপালগঞ্জে যে হামলাটা সমন্বয় করা হচ্ছিল সেটা হলো এনসিপির নেতাদেরকে মেরে ফেলানো। তাদের প্রথম টার্গেট ছিল এনসিপির নেতাগুলোকে মেরবে। আর তারপরের যে কাজটা ছিল যে যখন মাজারে আক্রমণ হবে আক্রমণটা প্রতিহত করার জন্যে। ওরা আসলে টাইমিংটা মিলাইতে পারে নাই এইভাবে যে যখন এনসিপি মাজারে আক্রমণ করে নাই, তারা ওখান থেকে পার হয়ে চলে আসছে, তখন আসলে প্রথম আক্রমণটা করে মঞ্চে ককটেল বিস্ফোরণ করে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে ভীতি সৃষ্টি করার জন্য, যাতে এনসিপির নেতারা মঞ্চ পর্যন্ত না আসতে পারে। আর পরবর্তীতে যেটা হলো সেটা হলো যারা আসলে এনসিপিকে মূল আক্রমণটা করবে মাজারে গেলে পরে, ওরা আসলে টাইমিংটা মিলাইতে পারে নাই। এনসিপি সেই সময়ের ভিতর সমাবেশটা শেষ করে ওরা অলরেডি সেনাবাহিনীর প্রোটেকশনে চলে যায়। আসলে আমি দীর্ঘদিন পুলিশে থাকার কারণে আমি পুলিশের চরিত্র সম্পর্কে জানি, পুলিশের মুভমেন্ট কিভাবে হয় সেটা জানি। আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল যে পুলিশের কোনো কর্মকর্তা এই হামলার সাথে জড়িত থাকতে পারে। এবং আপনারা জানেন যে দীর্ঘদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে পুলিশের ভিতর এখনও এমন কিছু কর্মকর্তা রয়ে গেছে যারা আসলে ফ্যাসিস্টের জন্য কাজ করতেছে, ফ্যাসিস্টের পুনর্বাসনের জন্য কাজ করতেছে। পুলিশ যখন নীরব ভূমিকা পালন করে তখনই আমাকে আসলে নিজেকেই অ্যাক্টিভ হইতে হয়। আমি আসলে কোনো দায়িত্বেও ছিলাম না, দীর্ঘদিন চাকরিতেও ছিলাম না, কিন্তু আসলে এনসিপির উপর এত বড় একটা আক্রমণ হবে আর পুলিশ জানবে না কিংবা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জানবে না, তাদেরকে আসলে ডেকে নিয়ে যেন তারা ওখান থেকে আর ফিরতে না পারে, এটার পুরোপুরি বন্দোবস্ত করা হয়েছিল কলকাতা থেকে। এবং সমন্বয় করতেছিল গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ, যুবলীগ এবং কৃষক লীগের যারা কমিটিতে ছিল তারা। আসলে আমি দীর্ঘদিন পুলিশে চাকরি করছি, গোপালগঞ্জের ডিবি ডিএসবিতে চাকরি করছি। আর সে সুবাদে আমাদের আসলে তথ্য সংগ্রহের একটা নেশা থেকেই যায়। আসলে আমার ওখানে যাওয়া উচিত হয়নি, কারণ আমি যেহেতু কোনো দায়িত্বে ছিলাম না, কিন্তু পুলিশের যখন দেখলাম নীরব ভূমিকা আর বিপ্লবের সম্পর্ক আমার এনসিপির সাথে, আর এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এভাবে মেরে ফেলানো হবে, আসলে এটা আমি সহজভাবে নিতে পারি নাই। তখন আমার আসলে চেষ্টা ছিল যে আল্লাহ যদি বাঁচায় আসলে কে মারে, আমার শুধু চেষ্টা ছিল যে ওদের আক্রমণটা যে কোনোভাবে যেন আমি আসলে নেশাত করতে পারি। আমার গেট আপটা আপনারা দেখছেন যে আসলে আমি একটা মোটামুটিভাবে অ্যাগ্রেসিভ একটা গেট আপ নিয়ে ওখানে ছিলাম, যেন আসলে প্রথম আক্রমণটা ঠেকাই দিতে পারি, সেনাবাহিনী প্রোটেকশনে আসার আগ পর্যন্ত এনসিপিকে একটু নিরাপত্তা দিতে পারি। আসলে শুধু আমাকেই না, যারা আসলে সরকারের তখন অবৈধ আদেশগুলো মানে নাই, এরকম আপনি 2500 থেকে 3500 পুলিশ সদস্যকে পাবেন যাদেরকে আসলে ডিপার্টমেন্ট থেকে অনৈতিকভাবে বের করে দেওয়া হয়েছে। ঘটনা হচ্ছিল যে আমি কোটালীপাড়া থানায় কর্মরত অবস্থায় আমাকে রামশিল নামক একটা জায়গায় পাঠানো হয়। আমি ওখানে যাই, আমার ড্রাইভার সহ, মোটরসাইকেলের ড্রাইভার সহ আমি ওখানে যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে যারা জুয়া খেলতেছিল ওরা ছোটাছুটি করতে শুরু করে। একজন নিখিল নামে একজন গাছের সাথে ধাক্কা লেগে ওখানে পড়ে যায় এবং আহত হয়, যথেষ্ট বড় আহত হয়। এবং আমি তাকে হসপিটালে ভর্তি করি, তার পরিবারকে এবং ওসি স্যারকে অবহিত করি বিষয়টা যে এরকম ছিল। উনি পরবর্তী দিন মারা যায় এবং ওই মামলায় আমাকে গ্রেপ্তার দেখানো হয়। 4 মাস আমি জেল খাটি এবং 2 বছর আমি আসলে পুলিশ লাইনে গৃহবন্দী ছিলাম, যার কারণে ওই মামলা নিয়ে আমি কোনো রকম কোনো মুভমেন্ট আমাকে করতে দেওয়া হয়। দেখেন, ওই সময় সব থেকে বড় ক্ষমতাবান ছিল বেনজির আহমেদ। উনি আসলে কতটা নৈতিকতার সাথে উনি দায়িত্ব পালন করছেন র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় এবং পুলিশ প্রধান থাকা অবস্থায়, সেটা আসলে বাংলাদেশের আপামর জনতা সবাই জানে। ওনার কাছে নৈতিক ছিল, যেটা আসলে জামাত শিবির, দাড়ি টুপি, বিরোধী দলীয় যারা আছে তাদেরকে নিধন করা, তাদেরকে ঘর ছাড়া করা,
আর যারাই ওনার কথা শুনে নাই কিংবা ওনার আদেশের বাইরে যাইতে পারে এরকম মানুষকেও চাকরিচ্যুত করা হয়েছে। এখানে এনসিপি ঘটনাটা, গোপালগঞ্জের ঘটনাটা যখন ঘটে তারপর থেকে এনসিপি নেতৃবৃন্দ যথেষ্ট ব্যস্ত সময় পার করছেন। সারা বাংলাদেশে তাদের মার্চ কর্মসূচি ছিল এবং পরবর্তীতে আমিও আসলে যে লাইফ রিস্কটা ছিল, আমাকে মেরে ফেলানোর জন্য যে বারবার হুমকি দেওয়া হচ্ছিল এবং লোক সেট করা হচ্ছিল, আমিও বারবার লোকেশন চেঞ্জ করতেছিলাম। আমি একটা সময়ের অপেক্ষায় ছিলাম যে গুজব যতই ডালপালা ছড়াক, আমারও তো একটা সময় আসবে, আমি নিজেকে আসলে আমি যে রয়ের এজেন্ট না এটা আমি প্রমাণ করতে পারবো, আমি যে আসলে শুটার না সেটাও আমি প্রমাণ করতে পারবো। কারণ বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম সহ অনেক গণমাধ্যম গোপালগঞ্জে তখন ছিল। আমি যদি শুটার হই, আমি যদি কোনো অ্যাটাকে যে আমি একটা ডিল ছুঁড়ে থাকি, তার তো একটা ভিডিও ফুটেজ অথবা ছবি কেউ না কেউ তুলবে। হ্যাঁ, এবং গোপালগঞ্জ আপনারা জানেন যে বড় রকম একটা ওয়াচ টাওয়ার আছে, ঘটনাটা কিন্তু তার পাশেই ছিল এবং সেখানেই ছিল। তো গুজব যত ডালপালা ছাড়াবে, আসলে বললাম না, গুজব কখনো কখনো আশীর্বাদ হয়ে যায়। এই যে আপনি আজকে আমার সামনে আসছেন, আমি আপনার সাথে কথা বলতেছি, এটা কিন্তু ওদের গুজবেরই আশীর্বাদ। এনসিপির ব্যাপারটা শুধু না, আমি আসলে রাজনীতি বুঝি না, আমি রাজনীতি করিও না, আমার বাবাও কোনো দিন রাজনীতি করেন নাই। এনসিপির এখন যে ব্যাপারটা দেখলাম যে ওনারা যখন সারা বাংলাদেশে মার্চ করলেন, আমি আসলে আত্মগোপনে থাকার জন্য বিভিন্ন জেলায় জেলায় আমার আসলে লোকেশন চেঞ্জ করতে হয়েছে। তো দেখলাম যে এই সুযোগটা আমি একটু কাজে লাগাই। এই সুযোগটা কাজে লাগাইতে গিয়ে এনসিপি আসলে সেখান থেকে ওই দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে আমি গেলাম, সেখান থেকে কী পেলো এবং কী হারালো সেটার একটা আসলে অঙ্ক আমি মিলাইতে থাকি। তো দেখলাম যে যাদেরকে কাগজ কলমে কমিটি দেওয়া হয়েছিল তাদের নাম এবং মোবাইল নাম্বারটা দেওয়া আছে। তো এই নাম এবং মোবাইল নাম্বার এই মানুষগুলো তখনই সামনে চলে আসে যখন জেলাতে তারা জনসভা করছে। এখন ওনারা যখন চলে আসেন, এই মানুষগুলোর সামনে চলে আসছেন এবং এনসিপির নেতারা যখন ওই জেলা ছেড়ে চলে আসছেন, তাদের অনেকেই এখন ঘর ছাড়া, তাদের অনেকে এখনও পালায় বেড়াচ্ছে এবং এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তাদের ব্যস্ত থাকার কারণে হয়তো তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে না। আসলে স্মৃতিচারণ করার কিছু নাই। এখানে যে ঘটনাটা ঘটছে এটা নিয়ে মামলা হয়েছে, স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়েছে, সেনাবাহিনীর সেখানে কতটা দায় ছিল আইএসপিআর সেটা ক্লিয়ার করছে, পুলিশের কতটা দায় ছিল, পুলিশ গুলি চালাইছে কিনা সেই ব্যাপারটা ক্লিয়ার করা হয়েছে। এবং আমার ওখানে যে কাজটা ছিল যে সেনাবাহিনী নিরাপত্তা আসার আগ পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কোনো না কোনোভাবে প্রোটেক্ট করে এবং হামলা হলে সেটাকে কোনো না কোনোভাবে বাধা দেওয়া। যখন মঞ্চ থেকে নেমে যাই, আমি সাথে সাথে ওই জায়গাটা ছেড়ে দেই, কারণ ওটা গোপালগঞ্জ। আমাকে আগে থেকেই যে টার্গেট করবে এটা আমি বুঝতে পারছিলাম এবং আমাকে যে এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মারতে না পারলে যে আমাকে মেরে দিবে সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছিলাম। যার কারণে আসলে আমার ওখানে কোনো ঘটনা দেখাও হয় নাই, আর আমার ওগুলো আসলে স্মৃতিচারণ করারও কিছু নেই। আসলে রাষ্ট্রের কাছে আমার চাকরি চাওয়ার নাই, রাষ্ট্রের কাছে চাওয়ার আছে আমার সম্মান ফিরে পাওয়ার। হ্যাঁ, যদি এরকম হয় যে বেনজির সঠিক ছিল, আমি ভুল ছিলাম, তাহলে আমি চাকরি ফিরে পাইতে চাই না, আমি সম্মান ফিরে পেতে চাই না। রাষ্ট্রের কাছে একটাই প্রশ্ন থাকবে, আসলে কে সঠিক ছিল, বেনজির সঠিক ছিল নাকি যারা বেনজিরের অবৈধ আদেশ মানে নাই তারা সঠিক ছিল? যদি আমি সঠিক থেকে থাকি তবে রাষ্ট্র আমাকে যেন আমার প্রাপ্য সম্মানটুকু ফিরিয়ে দেয়। চাকরি পেলেও আমি আর করব না। এখানে আমি যখন ফ্যাসিবাদের আমি চাকরিটা হারাই, তখন থেকে আসলে নিজেকে তৈরি করতেছিলাম যে যদি কোনোদিন কখনো সুযোগ পাই যে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াবো, আসলে এনসিপি আমাকে সেই সুযোগটা করে দেয় ওই দিন। তার আগে থেকেই আমি আসলে 4 বছর আগে থেকে নিজেকে তৈরি করতেছিলাম শারীরিকভাবে, মানসিকভাবে, যে আসলে গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে একবার হলেও আমি ফ্যাসিস্টের বিরুদ্ধে, আওয়ামীর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সেখান থেকে আসলে আমার ফিটনেসের যাত্রা শুরু। আমি মূলত শখের বসে একজন ন্যাশনাল প্লেয়ার, আমি একবার ন্যাশনাল খেলছি এবং সামনে নভেম্বরের 15 তারিখে মিস্টার বাংলাদেশ খেলার চিন্তাভাবনা আছে যদি আল্লাহ সুস্থ রাখে। এটা দিয়েই আমার এখন রুটি রুজি, আমার বেশ কিছু স্টুডেন্ট আছে, এটা দিয়েই আমি চলতেছি।